আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে আমরা আপনাদের মাঝে যেই ঘটনাগুলো শেয়ার করে থাকি, সেই ঘটনাগুলো বিশেষ বই থেকে বাছাই করা, এবং আপনাদের মাঝ থেকে কিছু লিসেনার্স আমাদের মাঝে ইমেল করে ঘটনা পাঠিয়ে থাকেন, যেই ঘটনাগুলো অত্যন্ত বাছাই করে আপনাদের মাঝে আমরা নিয়ে আসি। লিসেনার্স, তাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। চলুন কোনো প্রকার দেরি না করে ঘটনায় চলে যাই। ঘটনাটি পুরনো রেল স্টেশনের একটি ভয়ঙ্কর রেলের ঘটনা। আপনারা অনেকেই রেলের ঘটনা চান। আমরা সন্ধান করলাম এবং একটি বিশেষ বইয়ে এই ঘটনাটি পেয়েছি, এবং এই ঘটনাটি আর কোথাও নয়, এটি আমাদের বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার অন্যতম একটি ব্যস্ত রেল স্টেশনগুলোর মধ্যে একটি। দিনে দিনে এখানে হাজার হাজার মানুষ যাতায়াত করে এবং মালগাড়ি আসা আসা যাওয়া করে। প্যাসেঞ্জার ট্রেনের বাঁশি বেজে ওঠে। তবে এই স্টেশনের একটি অন্ধকার অতীত আছে, যেটি কেবল কিছু বয়স্ক মানুষ আর রাতের কর্মরত রেলকর্মীরাই জানে। 1948 সালের এক ভয়ঙ্কর রাতে এখানেই ঘটেছিল এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা। শিয়ালদহ থেকে ছেড়ে আসা একটি স্টিম ইঞ্জিন চালিত ট্রেন আচমকা লাইনচ্যুত হয়ে পাশের কবরস্থানে উল্টে যায়। ট্রেনের প্রায় সব কামরাই দুমড়ে চুমড়ে গিয়েছিল। মৃতের সংখ্যা ছিল প্রায় 75 জন, আর আহতদের সংখ্যা ছিল অগণিত। সে রাতে যারা প্রাণ হারিয়েছিল তাদের আত্মারা কি এখনও এখানে ঘুরে বেড়ায়? কিন্তু লোককথা বলে কেবল মৃত্যুই এখানে থেমে যায়নি। এরপর থেকেই গভীর রাতে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। অধ্যায় 2, প্রথম সাক্ষাৎ, ভুতুড়ে ট্রেনের আগমন। 1974 সালের ডিসেম্বর মাস, শীতের রাত। বাতাসে এক অদ্ভুত শীতলতা। রেল স্টেশনের রাতের দায়িত্বে ছিলেন গার্ড মোশাররফ, সুইচম্যান হারুন আর সিগন্যালম্যান রফিক। স্টেশনে সেদিন খুব বেশি ভিড় ছিল না। একটি এক্সপ্রেস ট্রেন চলে যাওয়ার পর স্টেশনে প্রায় গুলশান হয়ে যায়। রাত তখন 3:10। হঠাৎ সুদূরে ট্রেনের লাইসেল শোনা গেল। গার্ড মোশাররফ কপালে ভাঁজ ফেললেন। এই সময় তো কোনো ট্রেন আসার কথা নয়। তাছাড়া রেল কন্ট্রোল থেকে এমন কোনো ট্রেনের কথা বলা হয়নি। তিনি ওয়াকিটকি হাতে নিলেন, কিন্তু রেল কন্ট্রোল থেকে কেউ কোনো ট্রেনের অস্তিত্ব নিশ্চিত করল না। হারুন ভাবলেন হয়তো কোনো বিশেষ মালগাড়ি, কিন্তু যখন আলো স্পষ্ট হলো তখন তার চোখ বিস্ফারিত হলো এবং এটি একটি পুরনো স্টিম ইঞ্জিন চালিত ট্রেন দেখতে পেল এরা। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ট্রেনের জানালাগুলো খোলা ছিল, অথচ ভেতরে কোনো যাত্রী নেই। অদৃশ্যের সঙ্গে সাক্ষাৎ। ট্রেনটি ধীরগতিতে স্টেশনের দিকে এগিয়ে আসছিল, কিন্তু কোনো শব্দ ছিল না, শুধু বাতাসের এক অদ্ভুত শো শো শব্দ। গার্ড মোশাররফ সাহস করে টর্চ লাইট জ্বালালেন। ট্রেনের ইঞ্জিনের সামনে ফেলে দেখলেন ইঞ্জিন চালকের কেবিন ফাঁকা। কেউ ট্রেন চালাচ্ছে না। হারুনের হৃৎপিণ্ড দ্রুত লাফিয়ে উঠল। তিনি চিৎকার করে বললেন, এই ট্রেনের কোনো চালক নেই, এটা থামানোর চেষ্টা করো। রফিক দ্রুত সিগন্যাল সুইচ করলেন যাতে ট্রেনটি থামে, কিন্তু কিছুই হলো না। ট্রেনটি এক অদ্ভুত গতিতে এগিয়ে চলল স্টেশনের পাশের পুরনো কবরস্থানের দিকে। অতৃপ্ত আত্মাদের আর্তনাদ। গার্ড মোশাররফ ট্রেনটিকে শেষবারের মতো দেখলেন, আর তখনই তার শরীর অবশ হয়ে গেল। একটি কামরার ভেতর তিনি অসংখ্য অদ্ভুত ছায়া দেখতে পেলেন। সেই ছায়াগুলো যেন চিৎকার করছে, হাত উঁচিয়ে তাদের দিকে সাহায্যের জন্য ডাকছে। কিছু মুহূর্তের জন্য মনে হলো গোটা ট্রেনটি ধোঁয়ার মতো হয়ে যাচ্ছে। ট্রেনটি যখন পুরনো কবরস্থানের কাছে পৌঁছালো তখন এক ঝলক তীব্র আলো দেখা গেল। এরপরই ট্রেনটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। গার্ড মোশাররফ, হারুন, রফিক তিনজনই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। কেউ কোনো কথা বলল না, শুধু বাতাসে এক অদ্ভুত ঠান্ডা অনুভূত হলো। পরদিন সকালে এই খবর ছড়িয়ে গেল স্টেশন জুড়ে, কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ কোনো ব্যাখ্যা দিতে পারল না। তবে স্টেশনের এক বৃদ্ধ কর্মচারী, তোমরা জানো না,
এই ট্রেনটি সেই 1948 সালের ট্রেন। এই ট্রেনটি এখনও তার গন্তব্যে পৌঁছাতে পারেনি। এর যাত্রীরা আজও অপেক্ষা করছে, বলল স্টেশনের এই বৃদ্ধ কর্মচারী লোকটি। এরপর থেকে অনেকেই গভীর রাতে স্টেশনের পাশে গিয়ে দেখেছেন। দূর থেকে হুইসেলের শব্দ আসে, কখনো কখনো ট্রেনের ছায়া দেখা যায়, আবার কখনো অদ্ভুত কান্নার শব্দ শোনা যায়। এরপর ওই বৃদ্ধ লোকটি চলে যায় আরও একটি ঘটনা। তিনি তখন বলতে লাগে, উনি একদিন ঘর থেকে বের হয়েছেন ডিউটিতে আসার উদ্দেশ্যে। উনি ওই স্টেশনের একটি স্টাফ হিসেবে তিনি কর্মরত অবস্থায় ছিলেন। তখন তিনি যখন রেল স্টেশনে আসার জন্য বাড়ি থেকে রওনা দেন, তখন ওনার বাড়ি থেকে স্টেশনের দূরত্ব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। তখন গাড়ি ঘোড়া বেশি একটা না থাকায় ওনাকে হেঁটেই আসতে হতো, আর উনিও হেঁটেই আসতেন প্রতিদিন। তো উনি যখন হাঁটা শুরু করেন বাড়ি থেকে রেল স্টেশনে আসার সময় ওনাকে স্টেশনের কিছুটা রেলপথ অতিক্রম করতে হয় রেলের পাশ ধরে। ওখানে একটা মাটির রাস্তা বয়ে গিয়েছে, তো ওখান দিয়েই তিনি আসা যাওয়া করতেন। উনি হাঁটতে হাঁটতে একদিন চলে আসলেন স্টেশনের লাইনের পাশে। তখন দেখতে পারলেন রাত 11:59 একটি ট্রেন খুব জোর গতিতে আসছে ওনার দিকে। উনি আচমকা একটু ভাবনা চিন্তায় পড়ে গেলেন এবং তিনি চিন্তা করছেন যে এই সময়ে তো এখন কোনো রকমের ট্রেন এখানে আসার কথা নয়। যাই হোক, ট্রেন হয়তো আসছে, সামনে কি লাইনম্যান বসে আছে কি না কে জানে। উনি তখন চিন্তা করতে করতে এক পাশে গিয়ে দাঁড়ালেন এবং ট্রেনটিকে তিনি লক্ষ্য দিলেন, যে ট্রেনটাকে দেখলেন যে এটাকে কি তিনি চিনেন কি না। উনি একটা পাশে গিয়ে একটি বট গাছের নিচে গিয়ে বসলেন এবং ওখান থেকেই তিনি দেখছেন ট্রেনটাকে। তিনি তখন দেখতে পারলেন ওই ট্রেনটার মধ্যে লাল বাতি জ্বলছে এবং ওই বাতির আলোটা এতটা দূর অতিক্রম করছে যতটা দূর একটা স্বাভাবিক কোনো ট্রেন অতিক্রম করতে পারে না। এবং এরই মধ্যে তিনি আরও দেখতে পারেন ট্রেনের আশপাশ জুড়ে অসংখ্য ছায়ামূর্তির মতো মানুষ ট্রেনের ভেতরে বসে আছে। এদের কারো কারো মাথা দেখা যাচ্ছে, কারো কারো হাত দেখা যাচ্ছে, কিন্তু অবাক করা বিষয় ছিল যে এই মাথাগুলোর মধ্যে কোনো চুল ছিল না, কোনো মাংসের আকৃতি ছিল না। ওনার কাছে এটা দেখে মনে হলো এগুলো কঙ্কাল বিশেষ ট্রেনের মধ্যে বসে আছে। এতটা ভয়ঙ্কর দৃশ্য দেখার পর উনি তখন ভয়ে ঘাম শুরু করে ওনার শরীর। তখনই তিনি ওখান থেকে লিভ নেওয়ার চেষ্টা করেন, আর হঠাৎ তিনি দেখতে পারেন ট্রেনটা আচমকা একটু সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল, কিন্তু ওখানে কোনো লাইনম্যান ছিল না, কোনো মানুষও ছিল না। আচমকা ট্রেনটি দাঁড়ানো অবস্থা দেখে তিনি একটু দূর গিয়ে লক্ষ্য করলেন ওই ট্রেনটার দিকে আবারও। তিনি তখনই দেখতে পারেন ট্রেন থেকে অসংখ্য মানুষ নেমে যাচ্ছে এবং ওগুলোকে মানুষ বললে ঠিক হবে না, এগুলো ছায়ামূর্তি, কঙ্কাল আকৃতির ছায়ামূর্তি, যেগুলো খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল ওই চাচার কাছে। উনি তখন দেখতে লাগলেন ওখানে চুপ করে বসে বসে। উনি একটা অন্ধকার ঝোপের ভিতরে বসেছিলেন এবং ওখান থেকেই দেখছেন এই সব কর্মকাণ্ড। তিনি হঠাৎই দেখতে পারেন ওখান থেকে একজন লোক বেরিয়ে এসেছে, যার শরীরটা অনেক বড় এবং বিশালদেহী। তার শরীর থেকে কীরকম গন্ধ বেয়ে আসছে, যে গন্ধটা ওই চাচার নাকে এসে ঠেকে। উনি আরও দেখতে পারেন ওই কঙ্কাল আকৃতির ছায়ামূর্তিটার শরীরে আরও অনেক কিছু বিদ্যমান রয়েছে, যেগুলো থেকে হালকা পিটপিট করে লাল বর্ণের আগুনের মতো লোকার আলো চমকাচ্ছে। সম্ভবত ওনার কাছে এটা মনে হলো হয়তো ওই ছায়ামূর্তিগুলোর সর্দার এই ছায়ামূর্তিটাই হবে, যার শরীরটাতে বিশালদেহী। উনি তখন ভয়ের আর কোনো সীমা বাকি থাকে না ওনার। তখনই তিনি ওখান থেকে চলে আসার সিদ্ধান্ত নেন। আর ঠিক তখনই তিনি দেখতে পারেন ওনার সঙ্গে কর্মরত একজন ভাই মালেক নামক, তিনি দৌড় দিয়ে আসছেন ওনার দিকে এবং ওখানে ট্রেন দাঁড়ানো অবস্থায় দেখে ওনার এখানে দৌড় দিয়ে আসা। উনি তখন দৌড় দিয়ে এসে ওই চাচাকে জিজ্ঞেস করেন যে এই ট্রেনটা এখানে দাঁড়ালো কেন, ট্রেনের লোকজন কোথায় আবার। তখন ওই চাচা বললেন যে কেন, তুমি কি দেখতে পাচ্ছ না ওই ট্রেন থেকে অসংখ্য ছায়ামূর্তি নেমে গিয়েছে। তখন লোকটা বলল, কই না তো, আমি তো কাউকে দেখতে পাইনি।
তখন ওনার ভয়টা আরও বেড়ে গেল। উনি তখন একলা দেখতে পেয়ে তিনি বললেন যে আমি তো ঠিকই দেখতে পেয়েছি, তুমি দেখতে পাওনি কেন? তখন বলে যে আমি তো সত্যি বলছি দেখতে পাইনি আমি। তখন তারা দুইজন মিলে ওই ট্রেনের নিকট যাওয়ার চেষ্টা করে। আস্তে আস্তে করে পিটি পিটি পা ফেলে ওনারা এগোচ্ছেন ট্রেনের দরজার দিকে। যখনই ওনারা ট্রেনের দরজার নিকট যায় তখনই হঠাৎ করে ট্রেনের দরজাটা আটকে যায়। কিন্তু ট্রেনটা কোনো মানুষ বা কোনো ছায়ামূর্তি আটকিয়েছে বলে তারা এটা দেখেনি। তারা বুঝতে পেরেছে যে এটা আচমকা একটি বাতাসের প্রভাবেই ট্রেনের দরজাটা আটকে গিয়েছে। এবং এই ট্রেনের আশপাশে তারা দেখতে পারে অসংখ্য শ্যাওলাবর্ণ দাগ জমাট হয়ে আছে। মনে হচ্ছে এই ট্রেনটা কয়েকশো বছর ধরে দৌত করা হয় না, এটা কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা কেউ করে না। এই ট্রেনটার এমন অবস্থা তারা দেখে আরও বিস্ময়কর হয়। তখন তারা দেখতে পারে ট্রেনটা অটোমেটিক স্টার্ট নিয়েছে। স্টার্ট নেওয়া দেখে তারা খানিকটা দূরে চলে আসে দৌড় দিয়ে, এবং দূর থেকে দেখতে পারে ট্রেনের ড্রাইভিং সিটে কেউ নেই। এখানে ফাঁকা জায়গা, কিন্তু মনে হচ্ছে ট্রেনটা কেউ চালানোর জন্যই উঠেছে, কিন্তু ওখানে কাউকে দেখা যাচ্ছে না। হঠাৎই আচমকা ওই পাশের কবরস্থান থেকে ছায়ামূর্তিগুলো আবার ফেরত নিল ট্রেনের উদ্দেশ্যে। ওনারা লাইন ধরে এক এক করে ট্রেনের দিকে এগোচ্ছে। আর ঠিক তখনই ওই চাচা এবং ওনার সঙ্গে থাকা লোক তারা দুজন মিলে পাশে চলে আসে এবং একটি গাছের আড়ালে তারা বসে পড়ে। হঠাৎই ওখান থেকে দেখতে পারেন যে ছায়ামূর্তিগুলো এক এক করে ট্রেনের ভিতর প্রবেশ করেছে এবং এক একজনের মতো সিটে বসে পড়েছে। এক একজন জানলা দিয়ে লাফিয়ে উঠছে, আবার কেউ কেউ দরজা দিয়ে বেয়ে বেয়ে যাচ্ছে, এবং কেউ কেউ ট্রেনের মধ্যে আষ্টে পৃষ্ঠে বেজে আছে। এতটা মানুষের সমাগম এখানে সৃষ্টি হয়েছে, কিন্তু আশপাশে স্বাভাবিক চিত্তর কোনো মানুষ তারা দেখতে পায়নি। তখন ভয়ে ভয়ে তারা দুইজন এখান থেকে চলে আসে অনেকটা দূরে। ঠিক তখনই দেখতে পারে ট্রেনটা হাওয়ার মতো অদৃশ্য হয়ে গিয়েছে। এই ট্রেনটার অদৃশ্য হয়ে যাওয়াতে তারা খুব ভয় পায়, এবং ওই দিন রাত্রিবেলা আর তারা ডিউটিতে যায়নি। ডিউটিতে না যাওয়াতে রাত্রিবেলা অনেকটা ক্ষতি হয়েছে বলে জানায় সকালবেলা তাদেরকে। তখন তাদের কাছ থেকে অনেকটা জরিমানা করা হয়, এবং তারা ওই ঘটনাগুলো সবটা খুলে বলে ট্রেনের কর্মরত যারা যারা ছিলেন এবং ওখানে থাকা যত মানুষজন ছিলেন সবাইকে তারা ওই ঘটনাগুলো খুলে বলে। কিন্তু ফলপ্রসূতে কেউ কোনো ভালো ব্যাখ্যা দিতে পারেনি, এবং সবার মুখে মুখে একই কথা শোনা যায় যে এখানে অনেক কাল আগে একটি ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, যেই ট্রেনের মধ্যে অনেক মানুষ মারা গিয়েছিল, এবং এই মানুষগুলোই নাকি এই ট্রেনটাকে এখন অতৃপ্তভাবে চালিয়ে থাকে। এই ট্রেনটা দেখার পর কারো সাহস হয় না যে ট্রেনের দিকে এগিয়ে যাবে এবং ট্রেনটাকে ধরবে বা ছোঁবে। এই ট্রেনের বিস্ময়করতা এবং এই ট্রেনের যে ভয়াবহতা সম্পর্কে এইখানের লোকজন কেই বা না জানে। এই ট্রেনের সম্পর্কে অনেক ঘটনাই ঘটেছে এই ভৈরব চত্বরে। ভৈরবের এই রেল স্টেশনটা এখন বিলুপ্তি প্রায়, কিন্তু তখনকার সময় এটি একটা চালচক্কর একটা রেল স্টেশন ছিল। তো এর পরবর্তীতে এই ট্রেনটাকে আর দেখা যায়নি, কিন্তু অনেকেই নাকি দেখেছে, এটাও শোনা যায়। লিসেনার্স, এই ছিল ঘটনা। এটি আমাদের প্রথম ঘটনা। এখন আমরা চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনায়। প্রথম ঘটনাটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, এবং অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। লিসেনার্স, চলুন আমরা এখন দ্বিতীয় ঘটনায় চলে যাই। দ্বিতীয় ঘটনাটি মূলত একটি বিশেষ ভয়ঙ্কর ভূতের বাড়ি কেন্দ্রিক ঘটনা। এই ঘটনাটি আমরা বাছাই করেছি একটি বিশেষ বই থেকে, যেই বইটি আমরা পেয়েছি আমাদের একটি 21শে বইমেলা থেকে, এবং এই বইমেলার মধ্যে এই বইটি অত্যন্ত সত্য নির্ভর ঘটনা, এবং এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে যত রকমের প্রমাণ এবং আরও নানান রকমের লিপিবদ্ধ লেখা এবং অনেক কিছু সাক্ষ্য এখানে রয়েছে। লিসেনার্স, এমনই একটি ঘটনা এখন আমরা পা বাঁধতে যাচ্ছি। এই ঘটনাটির মোড় নেবে এখন অন্যরকমভাবে। আশা করি এই ঘটনাটি আপনাদের অনেকটা ভালো লাগবে। লিসেনার্স, চলুন কোনো প্রকারের দেরি না করে এখন আমরা চলে যাই আমাদের দ্বিতীয় ঘটনায়।
আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা প্রথম ঘটনাটি শুনেছেন এবং যিনি শুনিয়েছেন আপনাদের অনেক ভালো লেগেছে এবং আশা করছি দ্বিতীয় ঘটনাটিও আপনাদের অনেক ভালো লাগবে। তো দ্বিতীয় ঘটনাটি শুরু করতে যাচ্ছি আমি। তো কথা না বাড়িয়ে চলে যাই আমরা মূল ঘটনায়। ভূতুড়ে বাড়ির ঘটনা। পানাম নগরের রহস্যময়ী প্রাসাদ। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে অবস্থিত পানামনগর বাংলাদেশ একটি ঐতিহাসিক স্থাপনা হিসেবে পরিচিত। তবে স্থায়িত্বদের মধ্যে একটি পুরনো প্রাসাদ নিয়ে বহু বছর ধরে একটি ভূতুড়ে ঘটনা প্রচলিত আছে। প্রাসাদের ইতিহাস 1700 বা 1800 শতাব্দীতে এক ধনী হিন্দু ব্যবসায়ী এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন। তিনি নীল ও মশলার ব্যবসা করতেন। কথিত আছে ব্রিটিশ আমলে এই প্রাসাদটি অনেক ব্যবসায়ীর মিলনমেলা ছিল, কিন্তু এক সময় রহস্যময় ঘটনা ঘটার পর এই প্রাসাদটি জনশূন্য হয়ে পড়ে। রহস্যময় ঘটনা। স্থায়িত্বদের মতে প্রাসাদের মালিকের একমাত্র কন্যা প্রতিদিন সন্ধ্যার পর অদ্ভুত স্বপ্ন দেখতেন। তিনি দেখতেন এক কালো ছায়ামূর্তি তাকে যেন অদ্ভুত কণ্ঠে ডাকছে। প্রথমে পরিবারে এই ঘটনাটি বলার পর কোনো পাত্তাই দিলেন না, কিন্তু কয়েক মাস পর মেয়েটির আচরণ বদলে যেতে শুরু করে। এ নিয়ে তিনি খুব চিন্তিত। এক রাতে মেয়েটির আর্তচিৎকার শুনে পরিবারের সবাই দৌড়ে আসে, কিন্তু ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। অনেক হস্তাহস্তির পরেও দরজাটা খুলছিল না। অনেক চেষ্টার পরে দরজাটি ভেঙে যা দেখলো তাতে সবাই হতভম্ব। মেয়েটি জানালার পাশে অচেতন অবস্থায় পড়েছিল এবং তার গলায় কালো এক দাগ ছিল, যেন কেউ তাকে শ্বাসরোধ করে মারতে চেয়েছিল। সেই রাতে সে মারা যায়। কিন্তু পরিবারের এই বিষয়টি অনেক ভয়াবহ এবং শনির রূপ নেয়। এই শনি তাদের পরিবারের জন্য কাল হয়ে দাঁড়ায়। ভূতের আতঙ্ক। এরপর থেকেই প্রাসাদে বিভিন্ন ধরনের অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। গভীর রাতে মানুষের কান্নার শব্দ শোনা যেত। অনেকেই ছাদে এক নারীর সাদা ছায়া দেখতে পেত। কখনো কখনো জানালার পর্দায় অদৃশ্য বাতাসে উড়ে যেত, অথচ কোনো বাতাস থাকতো না। ধীরে ধীরে এই ভৌতিকর ঘটনাগুলোর কারণে পরিবারটি বাড়ি ছেড়ে চলে যায় এবং সেই থেকে প্রাসাদটি পরিত্যক্ত হয়ে পড়ে। স্থানীয়রা একে ভূতুড়ে বাড়ি বলে এবং সূর্য ডোবার পর সেখানে কেউ যাওয়ার সাহস পায় না। একদিন হয় কি, সেখানে এক পর্যটক ফ্যামিলি বিপদে পড়ে সেই বাড়িতে আশ্রয় নিতে হয়। তারা সেখানে আশ্রয় নেওয়ার আগে তাদের অনেকবার নিষেধ করেছিল সেখানকার স্থানীয় বৃদ্ধ লোকেরা, কিন্তু তারা শোনেনি। তারা সেই বাড়িটাতে আশ্রয় নিয়েছিল এবং তাদের সাথে যে ঘটনা ঘটে সেটা শুনলে আপনার গায়ের লোমও শিউরে উঠবে। সেই রাতে তারা একসাথে ডিনার করে। ডিনারের পর অনেকেই শুয়ে পড়ে এবং সেখান থেকে দুইজন বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। তো তারা প্রাসাদ থেকে বাইরে বের হয় এবং তারা দেখতে পায় তাদের সামনে এক ছায়ামূর্তি উদিত হয়। তো সেই ছায়ামূর্তিটি হঠাৎই এসে একজনের গলা চেপে ধরে এবং আরেকজন সেটা দেখে ভয়ে দূরে চলে যায় দৌড় দিয়ে। তো যাকে সেই ছায়ামূর্তিটি গলায় চেপে ধরেছে তাকে আকাশের দিকে উড়িয়ে নিয়ে যায় এবং কিছু দূর আকাশের দিকে উঠে সেইখানে অবস্থান করে এবং যেই লোকটিকে সে গলায় চেপে ধরেছে তাকে সেখান থেকে ফেলে দেয় এবং সেখানে ফেলে দেওয়ার পর সে রক্তক্ষরণ হয়ে মারা যায়। এবং এই অবস্থা দেখে যে দূরে চলে গিয়েছিল সে প্রাসাদের ভিতরে ঢুকে যায় এবং বাকিদের ডেকে নিয়ে আসে এবং তারা এই মৃতদেহ দেখে খুব ভয় পেয়ে যায় এবং আতঙ্কে তাদের সারা শরীর ঘেমে যায় এবং তারা কোনো রকমে রাত্রি পার করে এবং
সকালে এই ঘটনা গ্রামে জানাজানি হলে যা ঘটে তা সবাইকে বলে। তখন গ্রামের লোকেরা বলে এটি একটি দোষী বাড়ি, এই বাড়িতে থাকা তো দূরে থাক, সন্ধ্যার পরে কেউ হাঁটাচলাও করে না ভয়ে। এই বাড়িটি যে স্থাপন করেছে তখন 1700-1800 শতকে এক ধনী ব্যবসায়ী এই বাড়িটি নির্মাণ করেন। এই বাড়িটি ছিল সেই ব্যবসায়ীদের পার্টনারের একটি মিলন মেলা। তো তখন তারা এখানে বসবাস করত। একদিন রাতে যেই এই বাড়িটি স্থাপন করেছে তার মেয়ে স্বপ্নে এক ছায়ামূর্তিকে দেখতে পায় এবং তা পরিবারকে জানালে পরিবার তখন সেটাকে পাত্তা দেয় না। এরপর থেকেই তার আচরণ যেন কেমন হয়ে যায় এবং সে কিছুদিন পরেই মারা যায়। এরপর থেকেই এই বাড়িটি দোষী বাড়ি হয়ে যায় এবং তার পরিবারে যেন শনি নেমে আসে। তার পরিবারে অদ্ভুত ধরনের ঘটনা ঘটতে থাকে এবং সেই ভয়ে তারা এই বাড়ি ছেড়ে চলে যায়। এরপর থেকেই এই বাড়িতে মানুষ যাতায়াত করে না এবং এই বাড়িতে থাকার চিন্তা ভাবনাও করে না কেউ। এই বাড়ির সামনে দিয়েও কেউ হাঁটা চলা করে না সন্ধ্যার পর। এরপর থেকেই সেই মেয়েটিকে এই বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতে দেখা যায় এবং সেই মেয়েটি অনেক লোকদের মেরে ফেলে এবং সেই মেয়েটি সেই বাড়িতে বিরাজ করে। পরবর্তীতে সেই বাড়িটিকে ঝাড়ফুঁক করানোর জন্য এক কবিরাজকে আনা হয়, তাতেও কোনো কাজ হয় না। এই ঘটনাটি কবে শেষ হবে তা জানা মুশকিল। তো এই ছিল ঘটনাটি ভালো লাগলে ভিডিওতে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে বলেন আপনার মতামত এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। তো আগামীকাল আরেকটি নতুন ঘটনা নিয়ে আসবো, আমাদের সাথেই থাকুন, সুস্থ থাকুন। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।